শুক্রবারের সকাল থেকে মেঘের কোনো হদিস নেই। তানভীর পর্যন্ত ডেকে এসেছে, কিন্তু মেঘ আসেনি। আবির ঘুম থেকে উঠেছে 12টার দিকে। শাওয়ার নিয়ে রেডি হয়ে নামাজে গেছে। মেঘ তখনও রুমে। শাওয়ার নিয়ে নামাজ পড়ে আবার শুয়ে পড়েছে। বের হয়ে আবির ভাই বা বড় আম্মুর মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছেও নেই তার। আবির নামাজ থেকে এসে খেতে বসেছে, বাকিরাও খেতে বসছে। আকলিমা খান হালিমা খানের দিকে ঝুঁকে আস্তে করে বললেন, মেজো আপা, মেঘ তো এখনও খেতে আসেনি। এই কথা আবিরের কান পর্যন্ত পৌঁছেছে। খাবার মুখে তুলতে গিয়েও থেমে গেল। সহসা তানভীরের দিকে তাকিয়ে ইশারা করল। তানভীর সঙ্গে সঙ্গে উঠে গেল। মেঘকে ডেকে ধমক দিয়ে নিয়ে এসেছে। মেঘের চোখ মুখ ফুলে আছে। চুলগুলো এখনও ভেজা, টুপটুপ করে পানি পড়ছে। মাথা নিচু করে খেতে বসেছে। চুল দিয়ে অর্ধেক মুখ ঢেকে রেখেছে। কিন্তু আবির মেঘের বিপরীতে বসায় স্পষ্ট তার চোখ নাক মুখ দেখতে পাচ্ছে। খাওয়ার মাঝখানে আবির কয়েকবার মেঘের দিকে তাকিয়েছে। ভেবেই পাচ্ছে না হলোটা কি। অথচ মেঘ একবারও মুখ তুলে তাকায়নি। মেঘের হাবভাব দেখে মোজাম্মেল খান রেগে গেলেন। কঠিন স্বরে বললেন, যত পরীক্ষা কাছে আসছে তোমার অমনোযোগিতা ততই বাড়ছে। যা যা চাইছ সবই তো পাচ্ছ, তারপরও পড়াশোনায় এত অবহেলা কেন? শুনলাম ইদানিং কোচিংয়েও যাচ্ছ না। যাই হোক, বাড়িতে অন্তত ঠিকমতো পড়াশোনা করো। আবির খাওয়া বন্ধ করে দাঁতে দাঁত চেপে বসে আছে। টেবিলের নিচে তানভীর তার হাত চেপে ধরে রেখেছে। খাবার শেষ করে আবির সবার আগেই উঠে গেছে। কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে গেছে। ঘণ্টাখানেক পর তানভীর মিম আর আভিকে ডেকে রেডি হতে বলেছে, ঘুরতে যাবে। দুই ভাইবোন খুশিতে গদগদ হয়ে রেডি হতে চলে গেছে। জীবনে প্রথমবার বাইকে ঘুরতে যাচ্ছে। আবির আগে থেকেই রেডি হয়ে সোফায় বসে আছে। শুক্রবার মানেই পাঞ্জাবি, বেগুনি রঙের পাঞ্জাবি, সাদা প্যান্ট, বেলি ফুলের সুগন্ধ মাখা পারফিউম, সুন্দর ডিজাইনের ঘড়ি, চুলগুলো যত্ন করে স্টাইল করা, যদিও হেলমেট পরলে অগোছালো হবেই। তানভীর পাঞ্জাবি আর লুঙ্গি পরেই নিচে নেমে আবিরের কাছ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ভাইয়া, বনু তো বলছে সে যাবে না। আবির সঙ্গে সঙ্গে চোখ রাঙাল। তানভীর ঢোক গিলে বলল, আচ্ছা, আমি রাজি করাচ্ছি। আবার দৌড়ে গেল বোনের রুমে। বুঝিয়েছে, কিন্তু মেঘ কিছুতেই রাজি হচ্ছে না। রেগে চিৎকার করছে, বললাম তো যাব না, তোমরা ঘুরে আসো, আমার ইচ্ছে নেই। বারবার উপর নিচ করে শেষমেশ বোনকে রাজি করিয়েছে। মেঘ রাজি হয়েছে শুনেই আবির বাড়ি থেকে বের হয়ে বাইকে বসে পড়েছে। সবাই রেডি হয়ে বেরিয়েছে। তানভীর আস্তে করে আবিরকে বলল, বনুকে রাজি করিয়েছি ঠিকই, কিন্তু শর্ত দিয়েছে তোমার বাইকে যাবে না। আবির দাঁতে দাঁত চেপে ফিসফিস করল, তোর বোন আমার সাথে না গেলে তোর খবর আছে। তানভীর মনে মনে বিড়বিড় করছে, আল্লাহ, দুই দিকেই আগুন, মাঝখানে আমি এক বালতি পানি। অবশেষে কৌশলে বোনকে বুঝিয়েছে। মেঘ আবিরের পেছনে বসেছে ঠিকই, কিন্তু মাঝখানে হাত ফাঁকা রেখে। আবির হুঙ্কার দিয়ে বলল, ধরে বসতে বলোকে, না হলে রাস্তায় আধমরা হলে তখন কান্না করিস না। এই ভারী কণ্ঠ শুনেই মেঘ সঙ্গে সঙ্গে আবিরের কাঁধ আঁকড়ে ধরল। হেলমেটের আড়ালে আবির মৃদু হাসল, বাইক স্টার্ট দিল। 3 ঘন্টা ঘোরা, খাওয়া, নাগরদোলা সব হলো, অথচ মেঘের মুখে হাসির ছিটে ফোটাও নেই। এই উদাসীনতা আবিরকেও কষ্ট দিচ্ছে। মিম, আদি আর তানভীরকে নামিয়ে আবির মেঘকে নিয়ে নির্জন এক রাস্তায় এলো। ল্যাম্পপোস্টের আলো দূরে দূরে জ্বলছে। বাইক থামিয়ে আবির হেলমেট খুলে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? মেঘ কেঁপে উঠল। কি বলবে? সাহস নেই। আবির আবার প্রশ্ন করল, শরীর খারাপ? না। তাহলে পরীক্ষা নিয়ে টেনশন? মেঘ মাথা নাড়ল। আবির ভারী কণ্ঠে বলল, অ্যাডমিশন টেস্ট নিয়ে এত ভাবিস না, পড়াশোনা কর, নামাজ পড়ে আল্লাহর কাছে চা। কে কি বলল, কে কোথায় গেল, এসব ভেবে নিজেকে শেষ করিস না। কেউ কিছু বলবে না, সেটা আমি দেখব। ল্যাম্পপোস্টের আলোয় মেঘের মুখ অদ্ভুত সুন্দর লাগছে। আবির এক আঙুলে তার চিবুক তুলে বলল, দিস ইজ মাই স্প্যারো, আই অলওয়েজ ওয়ান্ট টু সি ইউ লাইক দিস। আমার মেঘ। এই শব্দে মেঘের সব অভিমান গলে গেল। হাসি ফুটে উঠল মুখে। আবির ধীরে বলল, দিস ইজ মাই স্প্যারো, আই অলওয়েজ ওয়ান্ট টু সি ইউ লাইক দিস। হঠাৎ মেঘ আবার কেঁদে ফেলল। আবির কিছুই বুঝতে পারছে না। অনেকক্ষণ কাঁদার পর মেঘ তাকিয়ে দেখে আবির মুচকি হাসছে। হাসছেন কেন? গম্ভীর প্রশ্ন। কাঁদলে তোকে বেশি সুন্দর লাগে। মেঘ রেগে বলল, কাঁদলে কেউ সুন্দর হয় নাকি? হয়, বিশেষ করে তুই। ভূতের কথা শুনিয়ে ভয় দেখাতেই মেঘ আঁকড়ে ধরল আবিরকে।
আবির হাত তুলেও সরিয়ে নিল। নিজেকে সামলানো কত কঠিন সে জানে। শেষে আবির শান্ত কণ্ঠে বলল, তোকে শক্ত হতে হবে। মানুষ কাঁদাতে চাইবে, তাদের কথায় কাঁদলে তারা জিতে যাবে। নিজের মনোবল ভাঙিস না। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে। আবির বলল, এখন বাসায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। রবিবারে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আবির সোফায় বসে আছে। কিছুক্ষণের মধ্যেই জান্নাত বাসায় ঢুকছে। মেঘ একটা খাতা রেখে এসেছিল, সেটা আনতে আবার রুমে গেছে। জান্নাতকে দেখে আবির হাতে কয়েকটা প্রশ্ন নিয়ে এগিয়ে গেল। প্রশ্নগুলো দিয়ে কি যেন কথা বলছিল। মেঘ খাতা নিয়ে নামতে গিয়ে সেই দৃশ্য দেখে ফেলেছে। যার মনে যেটা থাকে সেটাই সবার আগে মাথায় আসে। মেঘ তাড়াতাড়ি করে নামছে। কাছাকাছি আসতেই আবির ঘাড় ঘুরিয়ে মেঘকে দেখল। তারপর স্বাভাবিক কণ্ঠে জান্নাতকে বলল, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি, আর তুমি ফ্রি হয়ে আমাকে একটা কল দিও। জান্নাত চিন্তিত স্বরে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। এদিকে মেঘ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দুজনের দিকে। মাথার ভেতর প্রশ্নগুলো এলোমেলোভাবে ছুটছে। জান্নাত আপুকে চিন্তা করতে না করছে কেন? আবির ভাই দেখবে মানে কি? ওনাদের মধ্যে কিছু না থাকলে এসব বলতো না, আবার কল দিতেও বলছে। মেঘ বিড়বিড় করে বলছে, গেল রে গেল, তোর আবির ভাই অন্য মেয়ের হয়ে গেল। আবিরের আনা কোচিংয়ের কয়েকটা প্রশ্ন দিয়ে জান্নাত পরীক্ষা নিয়েছে। মোটামুটি ৩ ঘন্টারও বেশি সময় লেগেছে। জান্নাতকে বাসা পর্যন্ত পৌঁছে দিতে ড্রাইভার আর তানভীরকে পাঠিয়েছে। মেঘ খেতে বসেছে। ২ মিনিটের মধ্যেই আবিরও খেতে আসছে। বাড়ির সবার খাওয়া অনেক আগেই শেষ। আবির ইচ্ছে করেই মেঘের জন্য অপেক্ষা করছিল। জান্নাতের সাথে কথা বলার পর মেঘের মনে কি চলছে সেটা বোঝার জন্যই এই অপেক্ষা। দুজনেই চুপচাপ খাচ্ছে। হঠাৎ মালিহা খান তানভীরের চেয়ার টেনে আবিরের পাশে বসলেন। শান্ত কণ্ঠে বললেন, বাবা, তোর সাথে একটু কথা ছিল। আবির খেতে খেতেই বলল, বলো, শুনছি। মেঘের খাওয়া বন্ধ হয়ে গেছে। সে খুব ভালোই বুঝতে পারছে বড় আম্মু কি বলতে যাচ্ছেন। আজ জান্নাত আপু যাওয়ার সময়ও মেঘ দেখেছে বড় আম্মু দূর থেকে বউ দেখার মতো করে জান্নাতকে পরখ করছিলেন। মালিহা খান শীতল কণ্ঠে বলতে শুরু করলেন, আর কিছুদিন পরই তোর ২৫ বছর হবে। তুই এখন ব্যবসাও করছিস। তোর আব্বুর মুখে শুনেছি তুই খুব মনোযোগী। তোর যাওয়াতে নাকি ব্যবসায় অনেক উন্নতি হচ্ছে। তাই ভাবছিলাম বিয়ে তো করা দরকার। আমি সেদিন মেঘকে জান্নাতের কথা জিজ্ঞেস করেছিলাম। মেয়েটাকে আমার ভালো লেগেছে। তোর পছন্দ হলে ভাবছি তোর আব্বুকে জানাবো। আবির পুরো মনোযোগ দিয়ে মায়ের কথাগুলো শুনছে। যতই রাগ উঠুক, আবির সহজে মায়ের উপর চেঁচায় না। এক পলক মেঘের দিকে তাকালো। মেঘ হরেকক্ষণ আগেই খাওয়া বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। আবির মনে মনে ভাবছে, মানুষ ঠিকই বলে, জীবনে হাজার শত্রুর দরকার হয় না, ঘরে ২-১ জন থাকলেই যথেষ্ট। হায় আল্লাহ, বিয়ে করার আগেই তো ওরা আমার সংসার ভেঙে দেবে। তাহলে এই কারণেই মেঘ সেদিন এত কাঁদছিল, আর আমি ওকে পড়াশুনো নিয়ে জ্ঞান দিচ্ছিলাম। আবিরের নিশ্চুপ দেখে মেঘের মনটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির ভাই রাজি হলেই তো সামনে বিয়ে। অবশ্য রাজি হবে নাই বা কেন? এইটুকু ভাবতেই মেঘ থেমে গেল। চোখ টলমল করছে, ঠোঁট কাঁপছে। আবির হঠাৎ মায়ের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলল, একটা মেয়ে এই বাড়িতে পড়াতে আসছে, আর তোমরা কি সব ভাবছ? তাছাড়া আমি এখন বিয়ে করব না, এই টপিকে আর কথা বলো না। এতটুকু বলেই আবির উঠে দাঁড়াল। মেঘের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এই মেয়ে, খাওয়া শেষ করে পড়তে বসে যা, এসব আজাইরা চিন্তা মাথায় ঢুকাবি না। অ্যাডমিশন টেস্টের চাপে মেঘের নাজেহাল অবস্থা। প্রতিদিনই জান্নাত পড়াতে আসে, টানা ৩ ঘন্টা পরীক্ষা নেওয়া, বুঝিয়ে দেওয়া সব শেষ করে বাসায় ফেরে। অন্যান্য দিনের মতো আজও মেঘ সব পড়া শেষ করে রাত 11:30টার দিকে শুয়েছে। আবির এখনও ফিরে আসেনি। মেঘ একবার আবিরের রুমে ঘুরেও এসেছে, আরও ২০ মিনিট অপেক্ষা করেছে। আবির না ফেরায় বাধ্য হয়ে ফোনে সেভ করা আবিরের নাম্বারটা বের করল। কোচিংয়ের ঘটনার পর আজ দ্বিতীয়বারের মতো আবির ভাইকে কল দিতে যাচ্ছে। অষ্টাদশীর হৃদয়ের কম্পন তীব্র হতে শুরু করল। কল রিং হচ্ছে, কয়েক মুহূর্তেই রিসিভ হলো। সঙ্গে সঙ্গে মেঘ কাঁপা কাঁপা গলায় সালাম দিল। একই সময় ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠ ভেসে এলো। সালাম আর ওপাশের কথাটা একসাথে হওয়ায় মেঘ ঠিক বুঝতে পারল না। হঠাৎ আবির উচ্চস্বরে কাউকে বলে উঠল, স্টপ। তারপর স্বাভাবিক কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলল, ঘুমাসনি এখনো? আবিরের স্টপ শব্দে মেঘ যেন সত্যিই থমকে গেছে। কোন মেয়ে? কি বলছিল? আবির ভাই এখন কোথায়? কিছুই মাথায় ঢুকছে না।
কিছুটা সামলে নিয়ে মেঘ প্রশ্ন করল, আপনি এখন কোথায়? বাসায় কখন আসবেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, বাসায় ফিরতে একটু দেরি হবে। কেন? মেঘ আবার জিজ্ঞেস করল, কোথায় আছেন? আবির রাশভারী কণ্ঠে বলল, একটা কাজে আসছি, তানভীরও আছে আমার সাথে, চিন্তা করিস না। মেঘ পুরোপুরি খুশি হতে পারল না। মেয়ের কণ্ঠ শুনে ভয় ঢুকে গিয়েছিল। তানভীর সাথে আছে শুনে একটু স্বস্তি পেলেও সেটা বেশিক্ষণ থাকল না, কারণ তানভীর আপন ভাই হওয়া সত্ত্বেও মেঘ ভাইয়ের খোঁজ না নিয়ে আবির ভাইয়ের খোঁজ নিচ্ছে, বিষয়টা কেমন যেন লাগছে। মেঘ আস্তে করে জিজ্ঞেস করল, ভাইয়া কি আপনার পাশে? আবির উত্তর দিল, না, একটু দূরে। কথা বলবি? ডাকব? মেঘ সঙ্গে সঙ্গে বলল, না না, এমনিতেই। আসছেন না যে? অপেক্ষা করতেছি। আবির ঠান্ডা কণ্ঠে বলল, অপেক্ষা করতে হবে না, আমরা চলে আসব। মেঘ ধীরে বলল, টেনশনে ঘুম আসছে না। আবির কপাল কুঁচকে বলল, আচ্ছা, আসতেছি। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। অনেকক্ষণ পর আবির আর তানভীর বাসায় ফিরিল। তানভীর আগে ঢুকে পড়লেও আবির নিচে দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছিল। ব্যালকনি থেকে মেঘ সেই দৃশ্য দেখছে, ঠোঁটে অজান্তেই মিষ্টি হাসি। মেঘ বিড়বিড় করে বলল, আবির ভাইয়ের উপস্থিতি যে আমার হৃদয়ে বসন্ত জাগাতে পারে, উনি কবে বুঝবেন এটা? কখন যে আবির বাসায় ঢুকে পড়েছে অষ্টাদশীর খেয়ালই নেই। আবির নিজের রুমে না গিয়ে সোজা মেঘের রুমে এসেছে। মেঘকে না পেয়ে ব্যালকনির দিকে যেতে গিয়ে চোখে পড়ল টেবিলের ওপর রাখা খাতাটা। কেমিস্ট্রির বিক্রিয়ার পাশে বড় বড় অক্ষরে লেখা আবির ভাই। আবির সঙ্গে সঙ্গে খাতাটা হাতে নিল, শেষ কয়েকটা পৃষ্ঠা উল্টে দেখল। পড়ার ফাঁকে ফাঁকে খাতা জুড়ে আবির ভাই, সাথে রোম্যান্টিক লাইন, কবিতা, গানের অংশ। সব দেখে আবিরের মাথায় রক্ত উঠে গেল। খাতাটা টেবিলের ওপর ছুঁড়ে ফেলে ব্যালকনির দিকে যেতে যেতে চিৎকার করে উঠল, এই মেয়ে, সমস্যা কি তোর? আবিরের কণ্ঠে চমকে উঠে মেঘ। রাগান্বিত মুখ দেখে ভয় পেয়ে দুপা পিছিয়ে নরম স্বরে বলল, কোনো সমস্যা নেই। আবির আবার চিৎকার করল, তুই কি পড়াশুনো করবি নাকি করবি না? মেঘ কিছুই বুঝতে পারছে না। আবিরকে বাসায় আসতে বলার সাথে পড়াশুনোর কি সম্পর্ক? জান্নাতাপুর পরীক্ষাতেও তো সে ভালোই করছে। মেঘ ঠোক গিলে বলল, করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল, লোক দেখানো পড়াশুনোর দরকার নেই, এটা তোর লাস্ট ওয়ার্নিং। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে তোর পা দুটা ভেঙে ঘরে বসিয়ে রাখব। পড়াশুনো পড়তে চাইলে চান্স পাইতেই হবে, না হলে। এটুকু বলেই থেমে গেল আবির, চোখে মুখে বিরক্তি আর ক্রোধ। 1 সেকেন্ডও না দাঁড়িয়ে সে চলে গেল। যাওয়ার সময় মেঘের টেবিলের পাশে রাখা কাঠের চেয়ারে সজোরে লাথি মেরে দরজা দিয়ে বেরিয়ে পড়ল। লাথি চেয়ারেই পড়লেও কেঁপে উঠল অষ্টাদশীর পুরো শরীর। কিছুক্ষণ পর মেঘ রুমে ঢুকল। চেয়ারটা ফ্লোরে পড়ে আছে। তুলতে গিয়ে চোখে পড়ল খাতাটা। ফ্যানের বাতাসে পৃষ্ঠাগুলো উড়ছে। মেঘ দ্রুত খাতা হাতে নিল। খাতা জুড়ে লেখা নাম দেখে কলিজা শুকিয়ে গেল। বিড়বিড় করে বলল, সর্বনাশ, এই খাতা কি আবির ভাই দেখে ফেলেছেন? ঠিক তখনই আবির আবার রুমে ঢুকল। ফ্যান বন্ধ করে মেঘের হাত থেকে খাতাটা এক টানে নিয়ে লাইটার জ্বালিয়ে আগুন ধরিয়ে দিল। মেঘ বিস্ময়ে তাকিয়ে আছে। বিশাল চোখে আগুনের লেলিহান শিখা প্রতিফলিত হচ্ছে। আগুন বাড়তে থাকায় আবির খাতা ছেড়ে দিল। ফ্লোরে পড়তেই আগুন দ্বিগুণ হয়ে উঠল। আবির আগুনের দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি হলে তার ফল আরও ভয়ানক হবে, মনে রাখিস। আবির চলে গেল। কিছুক্ষণ মেঘ দাঁড়িয়ে আগুনের দিকে তাকিয়ে রইল। তারপর সেখানেই বসে পড়ল। নির্বাক চোখে চেয়ে আছে পোড়া খাতার অবশিষ্ট অংশের দিকে। আবির শুধু খাতা পোড়ায়নি, পুড়িয়ে দিয়েছে অষ্টাদশীর হৃদয়ে গড়ে ওঠা ভালোবাসাকেও। কিছু না বলেই বুঝিয়ে দিয়েছে আবিরকে ভালোবাসার যোগ্যতা মেঘের নেই। আবির ভাইয়ের ক্রোধিত চোখে অষ্টাদশীর কোমল মন ঝলসে গেছে। আজ চোখ বেয়ে এক ফোঁটা পানিও পড়ছে না, পাথরের মতো বসে আছে সে। 1 সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যায় আবির বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে।
কিছুক্ষণের মধ্যেই তানভীর সেখানে হাজির হল। আজ তানভীরের তেমন কাজ নেই। বন্ধুদের সাথে ঘোরাঘুরি করেছে, বিকেলের দিকে এমপির বাড়ি থেকেও ঘুরে এসেছে। কি করবে ভেবে না পেয়ে বড় ভাইদের সাথে আড্ডা দিতে এসেছে। তানভীর হাসি মুখে সবার সাথে হ্যান্ডশেক করে একটা চেয়ার টেনে বসল। সবাই তানভীরকে পেয়ে একের পর এক প্রশ্ন করতে শুরু করল। নির্বাচন নিয়ে, তার কাজ নিয়ে, এমপির কর্মসূচি নিয়ে। তানভীর যা জানে সব উত্তরই গুছিয়ে দিচ্ছে। আবির চুপচাপ বসে বসে ফোন চাপছে। আড্ডার কেন্দ্রবিন্দু তানভীর হওয়ায় মেঘের প্রসঙ্গ উঠতে বেশি সময় লাগল না। এতদিন সবাই তানভীরকে আবিরের ছোট ভাই হিসেবেই জেনেছে। রাকিব সব জানলেও বরাবরই ভদ্র ছিল। তবে এখন সবাই মেঘের কথা জানে। মেঘ আর আবিরের সম্পর্ক জানার পর আজই তানভীরকে পেয়েছে, তাই সবাই নতুন করে তানভীরের সাথে পরিচিত হচ্ছে। হালকা হাসির মধ্যে লিমন বলে উঠল, তানভীর, তুই তোর বোনকে আবিরের কাছে বিয়ে দিতে রাজি হলি কেন? তানভীর আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার বিশ্বাস ভাইয়া আমার বোনকে সারা জীবন রাজরানী করে রাখবে। আমার বোনের জীবনে যত ঝড়ই আসুক না কেন, ভাইয়া সবসময় তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। ভাই হিসেবে এর চেয়ে বেশি আমি আর কি চাইতে পারি? রাসেল সঙ্গে সঙ্গে বলে উঠল, আমার একটা প্রশ্ন আছে। তানভীর বলল, বলো ভাইয়া। রাসেল একটু ভেবে বলল, এই যে তুই আবিরকে ভাইয়া ডাকিস, তোর বাকি ভাই বোনেরাও আবিরকে ভাইয়া ডাকে, তাহলে মেঘ কেন ভাইয়া ডাকে না? তানভীর হালকা হেসে উত্তর দিল, তোমার কি মনে হয় বনু ডাকে না? আসলে বনু আমায় ভাইয়া বলে অভ্যস্ত হয়ে গেছে, তাই ভাইয়াকে ঠিক ভাইয়া বলে ডাকতে পারে না। ভাইয়া দেশে ফেরার পর প্রথম প্রথম বনু কখনো আবির ভাইয়া, কখনো আবির ভাই বলে ডাকত। একদিন বড় আম্মুর সামনে আবির ভাই বলায় বড় আম্মু বললেন, ভাইয়ের নাম ধরে ডাকিস না, বড় ভাইয়া বলে ডাকবে। লিমন জিজ্ঞেস করল, তারপর? তানভীর একবার আবিরের দিকে তাকালো। আবির চুপচাপ বসে আছে। সে জানে বন্ধুরা আজ তার কুকীর্তি ছাড়বে না। আবির কিছু না বলায় তানভীর সাহস নিয়ে আবার বলল, পরে আর কি? বনু কিছু বলার আগেই ভাইয়াই চিৎকার করে উঠল। ভাইয়া বলে, ভাইয়া ডাকার কোনো দরকার নেই, যা ডাকছে তাই ডাকুক। বড় আম্মু চলে যাওয়ার পর বনু মজা করে বলল, আবির ভাইয়া? ভাইয়া সঙ্গে সঙ্গে বলে, ভুলেও যদি আর একবার ভাইয়া ডাকিস, এমন থাপ্পড় দেব যে জীবনের মতো ভাইয়া ডাক বন্ধ হয়ে যাবে। সেই থেকে বনু আবির ভাই বলেই ডাকে। সবাই আবিরের দিকে তাকিয়ে হাসছে। লিমন হাসতে হাসতে বলল, ভাই ডাক কেমন লাগে বন্ধু? আবির বিরক্তি নিয়ে উত্তর দিল, ভাই ডাকটা অনেক কষ্টে সহ্য করেছি, কিন্তু ভাইয়া ডাক সহ্য করতে পারব না। রাকিব তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এমপির মেয়ের কি খবর রে? এখনও কি উল্টাপাল্টা কিছু বলে? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, মেয়ে ভালোই আছে, তবে ইদানিং একটা কথা বলছে যেটা আমি ভাইয়াকেও বলিনি। আবির প্রু কুচকে প্রশ্ন করল, কি বলছে? তানভীর ঢোক গিলে আস্তে বলল, এমপির মেয়ের বনুকে অনেক ভালো লাগছে। আবির কপাল কুচকে গম্ভীর কণ্ঠে বলল, তো? তানভীর নিচু স্বরে বলল, এমপির ছেলের বউ বানাতে চায়, মানে বনুকে ভাবি বানাতে চায়। আবির চেয়ার থেকে উঠে রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, কি? তানভীর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে রাকিবের পেছনে লুকালো। রাকিবও দাঁড়িয়ে পড়ল। লিমন আর রাসেল দ্রুত আবিরকে ধরেছে। রাকিবের পেছন থেকে তানভীর চিৎকার করে বলল, তুমি আমায় এভাবে মারতে পারো না, ভুলে যেও না আমি তোমার সম্বন্ধী। আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই কথাটা মাথায় রাখি বলেই আজ পর্যন্ত তুই আমার হাতে মার খাসনি। রাকিব হেসে বলল, তানভীর, তোর ভাগ্য ভালো, শালা হলে কি দশা হতো আল্লাহই জানেন। আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোরে আমি আগেই বলেছিলাম মেঘকে ওই বাড়িতে নেওয়ার দরকার নেই, তুই জোর করেছিলি বলেই নিয়েছিলাম। এমপির মেয়েকে এমনিতেই সহ্য হয় না, এখন আবার এই ঝামেলা। ছেলের নাম কি, কই পাবো, এইটাই বল। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, ছেলে ইউকেতে থাকে, এসবের কিছুই জানে না। এমপির মেয়েরই ভালো লাগছিল, আমি না করে দিয়েছি, বলেছি বনু তোমার বউ, যেন কাহিনী না বাড়ায়। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আমায় আগে বলিসনি কেন? তানভীর এখনও রাকিবের পেছনেই লুকিয়ে আছে। ধীরে বলল, এখানে চারজনের সামনে বলেই যান বাঁচানো কষ্টকর হয়ে যাচ্ছে, বাড়িতে একা পেলে মার দেবা না তার কি গ্যারান্টি আছে? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, এমপির মেয়েটা যদি ছেলে হতো তাহলে এর খবর আছিল, এমপির ছেলে দেশে ফিরলে জানাবে। তানভীর চিন্তিত স্বরে বলল, কেন, মারবি নাকি? কিন্তু ছেলে তো কিছুই জানে না। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল,
সেটা সময় বলবে। আরও প্রায় 2 ঘন্টা আড্ডা দিয়ে রাত 10টার পর 2 ভাই বাসায় ফিরেছে। মেঘের জন্য খাবার এনেছে, কিন্তু আজ আবির নিজে দেয়নি। তানভীরকে দায়িত্ব দিয়ে সে নিজের রুমে চলে গেছে। আবির চায় মেঘ তার সর্বোচ্চটা দিক। আবিরের জন্য যেন মেঘের পড়াশোনায় কোনো বাধা না আসে। মেঘকে শক্ত আর সাধাই করতেই আবির এত কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা। মেঘ সকাল সকাল রেডি হয়ে নিচে নামল। পরীক্ষায় কান ঢাকা নিষেধ, এজন্য আজ হিজাব পরেনি। খেতে বসেছে ঠিকই, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না। প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু মাত্রাতিরিক্ত দুশ্চিন্তায় গত দুরাত ঘুমাতে পারেনি। গতকাল রাতেই ঠিক হয়েছে গাড়ির চেয়ে বাইকে গেলে সুবিধা হবে, তাই তানভীর মেঘকে পরীক্ষার হলে নিয়ে যাবে। কিন্তু সকাল থেকে তানভীরের কোনো হদিশ নেই, এখনও ঘুম থেকেই ওঠেনি। ইকবাল খান যেই না তানভীরকে ডাকতে যাবেন, তখনই চোখে পড়ল আবির রেডি হয়ে নিচে নামছে। ইকবাল খান আবিরকে দেখেই উচ্চস্বরে বলে উঠলেন, কিরে আবির, তুই কোথাও যাচ্ছিস নাকি? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, তানভীর একটু অসুস্থ, বলল মেঘকে আমি নিয়ে যেতে। যেহেতু আজ শুক্রবার, তাই ভাবলাম আমিই নিয়ে যাই। মোজাম্মেল খান সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ভালোই হয়েছে, ওই ছেলের ওপর কোনো বিশ্বাস নেই। দেখা গেল যেতে যেতেই পরীক্ষা শেষ হয়ে যাবে, তার চেয়ে ভালো তুই নিয়ে যা। আবির মৃদু হাসল। মালিহা খান ছেলেকে ডেকে বললেন, তোকে খেতে দেব? আবির খাবে না বলে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর মেঘও বেরিয়েছে। সবাই গেট পর্যন্ত এগিয়ে দিয়ে শেষবারের মতো বুঝিয়ে দিয়েছে। 1 ঘন্টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাল তারা। চারপাশে অসংখ্য শিক্ষার্থী, কেউ অভিভাবকের সাথে, কেউ বন্ধুদের সাথে, কেউ আবার রাস্তার পাশে বসে শেষ মুহূর্তের পড়ায় ব্যস্ত। পরিবেশটা দেখে মেঘ আরও বেশি শঙ্কিত হয়ে যাচ্ছে। এখনও গেট খোলা হয়নি। মেঘ চারপাশের শিক্ষার্থীদের দিকে তাকিয়ে আছে, অথচ আবির একদৃষ্টে তাকিয়ে আছে শুধু মেঘের দিকে। হঠাৎ আবির শীতল কণ্ঠে ডাকল, মেঘ। মেঘ আবিরের মুখের দিকে তাকিয়ে উত্তর দিল, জি। আবির অকস্মাৎ দুহাতে আলতো করে মেঘের 2 গাল স্পর্শ করে চোখে চোখ রেখে নিরেট কণ্ঠে বলল, আমি গর্ব করে বলতে পারি, এখানে উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে আমার মেঘ সবচেয়ে বেশি বুদ্ধিমতী। পরীক্ষা শেষে আমি তোর মুখে সেই অকৃত্রিম হাসিটা দেখতে চাই, যেই হাসিটা শুধুই বিজয়ের। আমার বিশ্বাস তুই পারবি। মেঘ নির্বাক হয়ে তাকিয়ে আছে আবিরের মুখের দিকে। মেঘকে ছেড়ে একটু দূরে সরে আবির আবার বলল, টেনশন করিস না, বের হয়ে সোজা এখানে আসবি, আমি এখানেই থাকব। এরই মধ্যে গেট খুলে গেছে। হাজার হাজার পরীক্ষার্থীর ভিড়ে মেঘ কেন্দ্রে ঢুকে পড়েছে। আবির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। পরীক্ষা মেঘের হলেও চিন্তা সব আবিরের। তার প্রথম আর একমাত্র ভুল অসময়ে দেশে ফেরা। ভেবেছিল ভর্তি পরীক্ষা শেষ হলেই ফিরবে, কিন্তু মেঘের জন্য তার সম্ভব হয়নি। দেশে ফেরার পর থেকে একটাই চিন্তা, মেঘ যেন কোনো সমস্যায় না পড়ে। গত 3 মাস ধরে কত কৌশলী না অবলম্বন করেছে মেঘকে মানসিকভাবে শক্ত করার জন্য। আজকের এই পরীক্ষাতেই বোঝা যাবে আবির কতটা সফল আর কতটা ব্যর্থ।